জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বলছেন কাদের। এদিকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া। জানাবো কেন পিছু হটল আওয়ামী লীগ, এবং সর্বশেষ জানাবো আরো 61 নেতাকে শোকজ বিএনপির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জনগণের ভোট অধিকার নিশ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বলছেন কাদের। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 1975 সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ সব অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে এবং জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি। তারা এই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো মিলিটারি ডিরেক্টরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না বা ক্ষমতা উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও না। বিএনপি সমালোচনা করে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব সময় ক্ষমতায় কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে, যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। একবার তারা তাদের ক্ষমতায় আসার পথ নির্বিঘ্ন করতে অর্ধকোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছিল, আবার 1,23,00,000 ভুয়া ভোটার সৃষ্টি করেছিল, যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল। তাদের মুখে গণতন্ত্র ভোটাধিকারের কথা মানায় না। বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা। অভিযোগ করে তিনি বলেন, তারা রাষ্ট্র ক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাট যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশের ললাটে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক লেপন করেছিল। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত অপশক্তি যখন ক্ষমতায় ছিল তখন তাদের অপশাসন দুঃশাসনের ফলে দেশে জনগণকে দুঃসহ জীবন যাপন করতে হতো। আজ তারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, অথচ তারা ক্ষমতায় থাকতে কোনোদিন শ্রমিকদের বেতন ভাড়া বেতন ভাড়া বাড়ায়নি, বরং বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকের বুকি গুলি চালিয়ে হত্যা, সারের দাবিতে আন্দোলন করায় কৃষক হত্যা এবং বিদ্যুতের দাবিতে আন্দোলন করে সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে বন্দুকের জোরে মানুষকে জিম্মি করে বাংলাদেশকে দুঃশাসনের জাতাকলে পিষ্ট করেছিল। বিএনপি জামাত অপশক্তি বিএনপি আদমজি জুট মিল সহ বিভিন্ন কলকারখানা বন্ধ করে শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কয়েক ধাপে পোশাক শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে, চা শ্রমিকদের বেতন ভাতা বাড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের তিনি বলেন, শ্রমজীবী মানুষ সহ সব মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগের মূল লক্ষ্য। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া। এবার কেয়ার হাসপাতালে আবার গতরাতে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়াকে আবার ভর্তি করা হয়। একাধিক বিএনপি সূত্রগুলো এ ব্যাপারে দু রকমের মতামত দিয়েছে। বিএনপির কোনো নেতা বলছেন যে খালেদা জিয়ার কিছু শারীরিক জটিলতা আবার নতুন করে দেখা দিয়েছে, এই কারণে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বেগম খালেদা জিয়ার ব্যাপারে তারা কি বলবেন। অন্য একটি সূত্র বলছে যে বেগম খালেদা জিয়াকে নতুন করে বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা পরিবারের পক্ষ থেকে সেই উদ্যোগের অংশ হিসেবে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির কয়েকজন নেতা বাংলা ইনসাইডারকে জানিয়েছেন যে তারা পরিবারের সদস্যরা দলের বাইরে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে দর কষাকষি করছেন। তারা যে কোনো মূল্যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চান। বিশেষ করে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এ ব্যাপারে মূল ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। এছাড়া লন্ডনে অবস্থানরত প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা সিথিও বেগম খালেদা জিয়াকে যে কোনো মূল্যে বিদেশে নেওয়ার পক্ষপাতী, আর এই কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেগম জিয়ার পরিবারের সদস্যদেরকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, তা হলে বেগম জিয়া যদি তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা মার্জনা আবেদন করেন তাহলে সরকার সেটি বিবেচনা করবে এবং এই বাস্তবতায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির কাছে আবেদন করার পক্ষে। বেগম জিয়ার পরিবারের অন্তত 2 জন সদস্য শামীম ইস্কান্দার এবং শর্মিলা সিথি মনে করেন যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করার মধ্যে অসম্মানের কিছু নেই। তারা এই নিয়ে পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন। এমনকি বিএনপি নেতা মাহমুদ্দিন খোকনকে ডেকে নিয়ে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে বিএনপির প্রায় সব নেতাই রাষ্ট্রপতির কাছে আবেদনের তীব্র বিরোধী। তারা মনে করেছেন এই ধরনের আবেদন করা অনভিপ্রেত এবং বেগম খালেদা জিয়া সারা জীবনের রাজনৈতিক অর্জন এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। এই কারণে তারা কোনো অবস্থাতে এই ধরনের আত্মসমর্পণের পক্ষে নয়। তবে বেগম জিয়ার পরিবারের সদস্যরা মনে করছেন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার এটাই একমাত্র উপায়।
বিএনপির পরিবারের সদস্যরা মনে করছেন বেগম জিয়া যে বয়স এবং যে শারীরিক অবস্থা তাতে তিনি ক্ষমা চাইলেই কি আর না চাইলেই কি, তিনি এই শারীরিক অবস্থায় আপাতত রাজনীতিতে ফিরে আসতে পারবে না। এ কারণে তার সহজ সমাধানে যাওয়াটাই উচিত। তবে বিএনপির কোনো সদস্য বলছেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া মানে হলো দোষ স্বীকার করে নেওয়া। বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের জন্যই সরকার এটি কৌশল। এই কৌশলের ফলে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে। এটি করা কোনোভাবে উচিত না বলে তারা মনে করেন। তবে তারেক জিয়া এই ধরনের ক্ষমা প্রার্থনা বা রাষ্ট্রপতির কাছে অনুকম্পা ভিক্ষা করার তীব্র বিরোধী। তিনি এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার সব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি কোনোভাবেই এটি হতে দিতে রাজি নন। কিন্তু শামীম ইস্কান্দারের সাথে তারেকের জিয়ার মতপার্থক্য এবং দ্বন্দ্ব এখন বিএনপিতে প্রকাশ্য বিষয়। দেখার বিষয় শেষ পর্যন্ত শামীম ইস্কান্দার জয়ী হন নাকি বেগম খালেদা জিয়ার ব্যাপারে তার সন্তানের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হয়। কেন পিছু হটল আওয়ামী লীগ? মন্ত্রী-এমপিদের আত্মীয় স্বজনেরা নির্বাচন করতে পারবে না, এই অবস্থা থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ পিছু হটেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়ার বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, অর্থাৎ নিজেদের আত্মীয় স্বজনের উপজেলা নির্বাচন প্রার্থী করেছেন, তাদের আপাতত কিছু হচ্ছে না। অথচ কদিন আগেও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছিল। তিনি বারবার নির্দেশনা দিচ্ছিলেন এবং যারা এই দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের ব্যাপারে নমনীয় মনে হয়েছে। প্রশ্ন উঠলো, আওয়ামী লীগ কেন তারা অবস্থান থেকে সরে এলো, বা কেন আওয়ামী লীগ আত্মীয় স্বজনের প্রার্থী করার বিষয়টি নিয়ে পিছু হটলো? আওয়ামী লীগের একাধিক সূত্র এ ব্যাপারে এক এক রকম মতামত দিয়েছে। আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট সদস্য দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি কখনোই আত্মীয় স্বজনদেরকে প্রার্থী করা যাবে না এই ধরনের মনোভাব পোষণ করেননি বা সরাসরি এই ধরনের কথা বলেন। তারা বক্তব্য হয়তো আওয়ামী লীগের অনেকেই বুঝতে পারেনি এবং বোঝার চেষ্টা করেননি। শেখ হাসিনা কি বলতে চান তা আজ সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যারা মন্ত্রী এমপি পরিবারের সদস্যদের কথা, পরিবারের সদস্য বলতে তিনি সন্তান, স্ত্রী এবং পরিবারের মূল ব্যক্তিকে বুঝিয়েছেন, অন্য আত্মীয়দেরকে বোঝাননি। এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দের হয়তো বুঝতে ভুল হয়েছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ সভাপতি তাদেরকে নির্বাচন করা যাবে না এমনটা বলেননি, বরং তিনি বলেছেন যে তারা যেন তৃণমূলের অন্যান্য নেতাকর্মীদেরও সুযোগ দেয়, সবকিছু যেন তারা দখল করে না নেয়। তৃতীয়ত, প্রধানমন্ত্রী বলেছেন যারা বিভিন্ন পদে পদবিতে আছেন বা নির্বাচিত প্রতিনিধি হিসেবে ইতিমধ্যে দায়িত্ব পালন করেছেন তারা নির্বাচন করবে না কেন? অর্থাৎ যারা বিভিন্ন দায়িত্ব আছেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে, পৌরসভা মেয়র হিসেবে বা আওয়ামী লীগের কোনো কমিটিতে অর্থাৎ আগে থেকে রাজনীতি করেছেন, তারা নির্বাচন করলে কোনো বাধা নেই। অর্থাৎ ডক্টর রাজ্জাক বা শাহজাহান খানে তার ছেলে বা ভাই নির্বাচন করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। আওয়ামী লীগ সভাপতি সুস্পষ্টভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। মন্ত্রী এমপি হওয়ার সুবাদে ছেলে বা স্ত্রীকে রাজনীতিতে টেনে আনা হয়েছে এবং এলাকায় দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য এরকম ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। এরকম ব্যক্তির সংখ্যা খুবই কম। আওয়ামী লীগ সভাপতি আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন এই সংখ্যা কতজন। এই সাংবাদিক বলেছেন জনা 50 হবে। তিনি বলেছেন এই সংখ্যা খুব কম নয়। তবে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়ার কারণে এলাকার এক ধরনের উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। একদিকে মন্ত্রী এমপিদের প্রার্থী এবং অন্যদিকে মন্ত্রী এমপিদের আধিপত্যের বিরুদ্ধে তৃণমূলের ঐক্য, সবকিছু মিলে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। আর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন মানে হলো ভোটের উপস্থিতি বৃদ্ধি, আর সেই ভোটার উপস্থিতি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী হয়তো তার কৌশলের ব্যাখ্যা দিলেন। আসলে আওয়ামী লীগ পিছু হটা নয়, নির্বাচনে আওয়ামী লীগের প্রধান লক্ষ্য একটাই, নির্বাচন যেন অর্থপূর্ণ হয়, ভোটার উপস্থিতি যেন বাড়ে। আর সে কারণে আপাতত নির্দেশ অমান্যকারীদেরকে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগ, যেমন 7 জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্রদের স্বাগত জানিয়েছিল। আরও 61 নেতাকে শোকজ বিএনপির। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে অংশ নেওয়া 61 নেতাকে কারণ দর্শানোর নোটিশ শোকজ করেছে বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হবে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে রয়েছে এখন এসব শোকজ পাওয়া নেতা। এর আগে প্রথম দফায় ভোটে যাওয়া 80 নেতাকে বহিষ্কার করে দলটির নাম প্রকাশ না করার শর্তে বিএনপি কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন শোকজ করার কারণ হলো তাদেরকে আরেকটি সুযোগ দিতে চায় দল। এর মধ্যে যদি কেউ ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা শোকজ চিঠিতে বলা হয় গত 15 এপ্রিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী 21 মে অনুষ্ঠানে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা 48 ঘন্টার মধ্যে যথাযথ কারণ
কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী 21শে মে অনুষ্ঠানের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা 48 ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।